গপ্প মিরে থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু GMT শর্টস। আজকের গপ্প রবি ঠাকুরের লেখা ইচ্ছা পূরণ। তাহলে শুরু করা যাক। সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সকল সময় নামের সঙ্গে মানুষের স্বভাব মেলে না। সেই জন্যই সুবল চন্দ্র কিছুটা দুর্বল ছিলেন এবং সুশীল চন্দ্র খুব একটা শান্ত ছিলেন না। ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করে বেড়াতো। সেজন্য বাপ মাঝে মাঝে শাসন করতে ছুটতেন, কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়তে পারত। কাজেই কিল চড় চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়ে পড়তো না। কিন্তু সুশীল চন্দ্র দৈবাত যেদিন ধরা পড়তেন সেদিন তার আর রক্ষে থাকত না। আজ শনিবারের দিনে 2টোর সময় স্কুলে ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যেতে সুশীলের কিছুতেই ভালো লাগছিল না। তার অনেকগুলো কারণ ছিল। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাতে আবার ও পাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যের সময় বাজি পোড়ানো হবে। সকাল থেকে সেখানে ধুমধাম চলছে। সুশীলের ইচ্ছে সেইখানেই আজ দিনটা কাটিয়ে দেয়। অনেক ভেবে শেষকালে স্কুলে যাবার সময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বাবা সুবল গিয়ে জিজ্ঞাসা করলেন, কি রে, বিছানায় পড়ে আছিস যে? আজ স্কুলে যাবি নে? সুশীল বলল, আমার পেট কামড়াচ্ছে বাবা, আজ আমি স্কুলে যেতে পারবো না। সুবল তার মিথ্যে কথা সমস্ত বুঝতে পারলেন। মনে মনে বললেন, রস, একে আর জব্দ করতে হবে। তারপর সুশীলকে বললেন, পেট কামড়াচ্ছে, তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বসেদের বাড়ি আজ বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেবোক্ষণ। তোর জন্য আজ লজেন্স কিনে রেখেছিলুম, সেও আজ আর খেয়ে কাজ নেই। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি। এই বলে তার ঘরে শিকল দিয়ে সুবল চন্দ্র খুব তেতো একটা পাঁচন তৈরি করে আনতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়ে গেল। লজেন্সুস সে যেমন ভালোবাসত, পাঁচন খেতে হলে তার তেমনই কষ্ট হতো। ওদিকে আবার বসেদের বাড়ি যাবার জন্য কাল রাত থেকে তার মন ছটফট করছে। তাও বুঝি বন্ধ হলো। সুবল বাবু যখন খুব বড় এক বাটি পাঁচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বিছানা থেকে ধড়ফড় করে উঠে বলল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে বাবা, আমি যাব আজকে স্কুলে যাব। না 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 না, সেটি আজ আর হচ্ছে না। তুই পাচন খেয়ে এখানে চুপ করে শুয়ে থাক। এই বলে তাকে জোর করে পাঁচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে গেলেন। সুশীল বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে সমস্ত দিন ধরে কেবল মনে করতে লাগলো যে আমার যদি কালই আমার বাবার মতো বয়স হয়ে যায়, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। তার বাপ সুবল বাবু বাইরে একলা বসে বসে ভাবতে লাগলেন, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার আর পড়াশোনা ভালো রকম হলো না। আহা, আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করেই কাটিয়ে দিই। ইচ্ছে ঠাকুরন সেই সময় ঘরের বাইরে দিয়েই যাচ্ছিলেন। তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছে জানতে পেরে ভাবলেন, আচ্ছা ভালো, কিছুদিন এদের ইচ্ছা পূর্ণ করেই দেখা যাক। এই ভেবে সুবল বাবুকে গিয়ে বললেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে। কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। আর সুশীলকে গিয়ে বললেন, কাল থেকে তুমি তোমার বাপের বয়সী হবে। শুনে দুজনে ভারী খুশি হয়ে গেলেন। বৃদ্ধ সুবল চন্দ্র রাত্রে ভালো ঘুমোতে পারতেন না, ভোরের দিকটাই ঘুমোতেন। কিন্তু আজ যে তার কি হলো, হঠাৎ খুব ভোরে উঠে একেবারে লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লেন। দেখলেন খুব ছোট হয়ে গেছেন। পড়া দাঁত সবগুলি আবার গজিয়েছে, মুখের গোঁপদাড়ি সমস্ত কোথায় গেছে তার আর কোনো চিহ্নই নেই। রাত্রে যে ধুতি এবং জামা পরে শুয়েছিলেন, সকালবেলায় সেগুলো
এতটাই ঢিলে হয়ে গিয়েছে যে হাতের 2 আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলে পড়েছে, জামার গলা বুক পর্যন্ত নেমে এসেছে, ধুতির কোঁচাটা এতই লুটিয়ে গিয়েছে যে পা ফেলে চলাই দায়। ওদিকে আমাদের সুশীল চন্দ্র অন্যদিন ভোরে উঠে চারদিকে দৌরাত্ম্য করে বেড়ান, কিন্তু আজ তার ঘুম আর ভাঙে না। যখন তার বাপ সুবল চন্দ্রের চেঁচামেচিতে জেগে উঠল, তখন দেখল কাপড় চোপড়গুলো গায়ে এমনি এঁটে গেছে যে ছিঁড়ে ফেটে কুটি কুটি হবার জো হয়েছে। শরীরটা সমস্ত বেড়ে উঠেছে, কাঁচা পাকা গোঁফে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না। এক মাথা চুল ছিল, হাত দিয়ে দেখে সামনে চুল নেই, পরিষ্কার টাক তক তক করছে। আজ সকালে সুশীল চন্দ্র বিছানা ছেড়ে উঠতেই চায় না। অনেকবার তুড়ি দিয়ে উচ্চস্বরে হাই তুলল, অনেকবার এপাশ ওপাশ করল। শেষকালে বাপ সুবল চন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হয়ে উঠে পড়ল। 2 জনের মনের ইচ্ছে পূর্ণ হলো বটে, কিন্তু ভারী মুশকিল বেঁধে গেল। আগেই বলেছি, সুশীল চন্দ্র মনে করত যে সে যদি তার বাবা সুবল চন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছে গাছে চড়ে, জলে ঝাঁপ দিয়ে, কাঁচা আম খেয়ে, পাখির বাচ্চা পেড়ে সারা দেশ চষে বেড়াবে। যখন ইচ্ছে ঘরে এসে যা ইচ্ছে তাই খাবে, কেউ বারণ করা থাকবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠে তার গাছে চড়তে ইচ্ছেই হলো না। পানা পুকুরটা দেখে তার মনে হলো এতে ঝাঁপ দিলেই কাঁপুনি দিয়ে জ্বর আসবে। চুপচাপ দাওয়ায় একটা মাদুর পেতে বসে ভাবতে লাগলো। একবার মনে হলো খেলাধুলোগুলো একেবারেই ছেড়ে দেওয়াটা ভালো না, একবার চেষ্টা করেই দেখা যাক। এই ভেবে কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতে ওঠার জন্য অনেক রকম চেষ্টা করলো। গতকাল পর্যন্ত যে গাছটাতে কাঠবিড়ালির মতো তরতর করে চড়তে পারত, আজ বুড়ো শরীর নিয়ে সে গাছে কিছুতেই উঠতে পারল না। নিচের একটা কচি ডাল ধরা মাত্র সেটা তার শরীরের ভারে ভেঙে গেল এবং বুড়ো সুশীল ধপ করে মাটিতে পড়ে গেল। কাছে রাস্তা দিয়ে লোক যাচ্ছিল, তারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়তে ও সেখান থেকে পড়তে দেখে হেসে অস্থির হয়ে গেল। সুশীল চন্দ্র লজ্জায় মুখ নিচু করে আবার সেই দাওয়ায় মাদুরে এসে বসল। তারপর চাকরকে বলল, ওরে বাজার থেকে 1 টাকা লজেন্স জুস কিনে আনতো। লজেন্স জুসের প্রতি সুশীল চন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন্স জুস সাজানো দেখত। 2-4 পয়সা যা পেত তাতেই লজেন্স জুস কিনে খেত। ভাবত যখন বাবার মতন টাকা হবে তখন কেবল পকেট ভরে ভরে লজেন্স জুস কিনবে আর খাবে। আজ চাকর 1 টাকায় 1 রাশ লজেন্স জুস কিনে এনে দিল। তারই একটা নিয়ে সে দন্তহীন মুখের মধ্যে পুরে চুষতে লাগলো, কিন্তু বুড়োর মুখে ছেলে মানুষের লজেন্স জুস কিছুতেই ভালো লাগলো না। একবার ভাবলো, এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খেতে দেওয়া যাক, এটাই ভালো। না না না, কাজ নেই, এত লজেন্স জুস খেলে ওর আবার অসুখ করবে। গতকাল পর্যন্ত যে সকল ছেলে সুশীল চন্দ্রের সঙ্গে কাবাডি খেলেছে, আজ তারা সুশীলের সন্ধানে এসে বুড়ো সুশীলকে দেখে দূরে ছুটে গেল। সুশীল ভেবেছিল বাপের মতো স্বাধীন হলে তার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরে কেবলই কাবাডি খেলে বেড়াবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখে মনে মনে বিরক্ত হয়ে উঠে ভাবল, চুপচাপ করে বসে আছি, এখনই বুঝি ছোড়াগুলো গোলমাল বাজিয়ে দেবে। আগেই বলেছি, বাবা সুবল চন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পেতে বসে বসে ভাবতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করে সময় নষ্ট করেছি। ছেলে বয়স ফিরে পেলে সমস্ত দিন শান্তশিষ্ট হয়ে ঘরের দরজা বন্ধ করে বসে কেবলই বই নিয়ে পড়া মুখস্থ করি। এমনকি সন্ধ্যের পরে ঠাকুমার কাছে গল্প শোনা বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে রাত্রি 10টা-11টা পর্যন্ত পড়া তৈরি করি। কিন্তু ছেলে বয়স ফিরে পেয়ে সুবল চন্দ্র কিছুতেই স্কুল মুখ হতে চান না। সুশীল বিরক্ত হয়ে এসে বলতো, বাবা, ও বাবা,
স্কুলে যাবে না? সুবল মাথা চুলকে মুখ নিচু করে আস্তে আস্তে বলতেন, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। পারবেন না বই কি, স্কুলে যাবার সময় আমার অমন ঢের পেট কামড়েছে, আমিও সব জানি। সত্যি সুশীল এত রকম উপায়ে স্কুল পালাতো, এবং সে এত অল্প দিনের কথা যে তাকে ফাঁকি দেওয়া তার বাপের কম্য নয়। সুশীল জোর করে ছোট বাবাকে স্কুলে পাঠাতে আরম্ভ করল। স্কুলের ছুটির পরে সুবল বাড়ি এসে খুব একচোট ছুটোছুটি করে খেলে বেড়ানোর জন্য অস্থির হয়ে পড়তেন, কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীল চন্দ্র চোখে চশমা দিয়ে একখানা কৃত্তিবাসের রামায়ণ নিয়ে সুর করে করে পড়ত। সুবলের ছুটোছুটির গোলমালে তার পড়ার ব্যাঘাত ঘটত। তাই সে জোর করে সুবলকে ধরে এনে সামনে বসিয়ে হাতে একখানা স্লেট দিয়ে আঁক কষতে দিত। আঁকগুলো এমনই বড় বড় বেছে দিত যে তার একটা কষতেই তার বাপের 1 ঘন্টা চলে যেত। সন্ধেবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়োই মিলে দাবা খেলত। সেই সময়টায় সুবলকে ঠান্ডা রাখবার জন্য সুশীল একজন মাস্টার রেখে দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাকে পড়াতো। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াকড়ি ছিল, কারণ তার বাবা সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তার খাওয়া ভালো হজম হতো না, একটু বেশি খেলে অম্বল হতো। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেই জন্য সে তার বাপকে কিছুতেই বেশি খেতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হয়ে আজকাল তার এমনই ক্ষুধা হয়েছে যে নুড়ি হজম করে ফেলতে পারতেন। সুশীল তাঁকে যতই অল্প খেতে দিত, পেটের জ্বালায় তিনি ততই অস্থির হয়ে বেড়াতেন। শেষকালে রোগা হয়ে শুকিয়ে তাঁর সর্বাঙ্গের হাড় বেরিয়ে পড়ল। সুশীল ভাবল কঠিন ব্যায়াম হয়েছে নিশ্চয়ই, তাই কেবলই ওষুধ গেলাতে লাগলো। বুড়ো সুশীলেরও বড় গোল বাঁধল। সে তার আগের অভ্যাস মতো যা করে তাই তার সহ্য হয় না। আগে সে পাড়ায় কোথাও যাত্রাগানের খবর পেলেই বাড়ি থেকে পালিয়ে হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়ে হাজির হতো। আজকের বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে সর্দি কাশি হয়ে গায়ে মাথায় ব্যথা হয়ে 3 হপ্তাহ শয্যাশায়ী হয়ে রইল। চিরকাল সে পুকুরে স্নান করে এসেছে, আজও তাই করতে গিয়ে হাতের গাঁট পায়ের গাঁট ফুলে বিষম বাত উপস্থিত হলো। তার চিকিৎসা করতে 6 মাস গেল। তারপর থেকেই 2 দিন অন্তর সে গরম জলে স্নান করত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করতে দিত না। আগেকার অভ্যাস মতো ভুলে গিয়ে তক্তপোষ থেকে সে লাফ দিয়ে নামতে যায় আর হাড়গুলো টনটন ঝনঝন করে ওঠে। মুখের মধ্যে আস্ত পান পুরেই হঠাৎ দেখে দাঁত নেই, পান চেবানো অসাধ্য। ভুলে চিরুনি ব্রাশ নিয়ে মাথা আঁচড়াতে গিয়ে দেখে প্রায় পুরো মাথাতেই টাক। একদিন হঠাৎ ভুলে যেত যে সে তার বাপের বয়সী হয়ে গিয়েছে এবং ভুলে গিয়ে আগের অভ্যাস মতো দুষ্টুমি করে পাড়ার বুড়ি আন্দি পিসির জলের কলসে হঠাৎ ঠন করে ঢিল ছুঁড়ে মারত। বুড়ো মানুষের এই ছেলে মানুষই দুষ্টুমি দেখে লোকেরা তাকে মার মার করে তাড়িয়ে নিয়ে যেত। সেও লজ্জায় মুখ রাখার জায়গা পেত না। সুবলচন্দ্র একদিন দৈবাত ভুলে যেতেন যে তিনি আজকাল ছেলে মানুষ হয়েছেন। নিজেকে আগের মতোই বুড়ো মনে করেন। যেখানে বুড়ো মানুষরা তাসপাশা খেলছে সেইখানে গিয়ে বসে বুড়োর মতো কথা বলতেন। শুনে সকলেই তাকে যা যা খেলা করকে যা, করতে হবে না বলে কান ধরে বিদায় করত। হঠাৎ ভুলে মাস্টারকে গিয়ে বলতেন, এই দাও তো, তামাকটা দাও, খেয়ে নি। শুনে মাস্টার তাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করিয়ে দিত। নাপিতকে গিয়ে বলতেন, ওরে বেজা, কদিন আমাকে কামাতে আসিসনি কেন? নাপিত ভাবতো ছেলেটি খুব ঠাট্টা করতে শিখেছে তো। সে উত্তর দিত, আর বছর 10 বাদে আসবো কোন। আবার একদিন তার আগের অভ্যাস মতো তার ছেলে সুশীলকে গিয়ে মারত। সুশীল ভারী রাগ করে বলতো, এই পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে? হ্যাঁ, একজনটি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো, অসভ্য। অমনি চারদিক থেকে লোকজন ছুটে এসে কেউ কিল, কেউ চড়, কেউ গালি দিতে আরম্ভ করে। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করতে লাগলেন যে
আহা, আমি যদি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই, স্বাধীন হই, তাহলে বেঁচে যাই। সুশীলও প্রতিদিন জোড়হাত করে বলে, হে দেবতা, বাপের মতো আমাকেও ছোট করে দাও, মনের সুখে খেলা করে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করেছেন, ওনাকে আর আমি সামলাতে পারি না। সব সময় ভেবে অস্থির হই। তখন ইচ্ছে ঠাকরুন এসে বললেন, কেমন, তোমাদের শখ মিটেছে? তারা দুজনেই সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, দোহাই ঠাকুর, দোহাই, মিটেছে মিটেছে। মিটেছে মা, মিটেছে মিটেছে। এখন আমরা যে যাচ্ছিলাম, আমাদেরকে তাই করে দাও ঠাকুর, তাই করে করে দাও দাও। ঠাকুর, করে দাও, দয়া করে দাও ঠাকুর, আর পাচ্ছি রে। আচ্ছা, কাল সকালে উঠে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতো বুড়ো হয়ে এবং সুশীল ছেলে হয়ে জেগে উঠলেন। দুজনেরই মনে হলো এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। সুবল গম্ভীর গলায় বললেন, এই সুশীল, ব্যাকরণ মুখস্থ করবি না? সুশীল মাথা চুলকোতে চুলকোতে বলল, বাবা, আমার বই হারিয়ে গেছে। এখনকার মতো গপ্প মিরে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।